আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রতিটা স্কোয়াডে এমন কয়েকজন প্লেয়ার থাকে যাদেরকে কেন্দ্র করে হয়তোবা ভক্তদের মধ্যে চরম লেভেলের আলোচনা দেখা যায় না, তবে কোচ যেহেতু খুব কাছ থেকে দেখেন, কোচের যেহেতু অনেক রকমের গেম প্লে থাকে, বিশ্বকাপ বা বড় একটা টুর্নামেন্ট আস্তে আস্তে সে প্লেয়ারদের উপযোগিতার জায়গা বা গুরুত্বের জায়গা অনেকটুকু বেড়ে যায়। আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে এমন কয়েকজন প্লেয়ার সম্পর্কে আমি সংক্ষেপে একটু কথাবার্তা বলতে চাই। 2022 বিশ্বকাপ একটা ক্লাসিক উদাহরণ হতে পারে। 22 বিশ্বকাপের শুরুতে কিংবা একেবারে প্রথম কয়েকটা ম্যাচও আমরা বুঝতে পারিনি যে ফাইনাল থার্ডে একজন লাউতারো মার্টিনেজকে রিপ্লেস করে হুলিয়ান আলভারেজ, ডিফেন্সিভ মিডফিল্ড বা বক্স টু বক্স মিডফিল্ডে একজন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এমন টাইপের প্লেয়াররা আসলে কতটা ভাইটাল হবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই নামগুলো অনেক বড় বড় নাম, তবে ওই সময়টাতে যদি আপনি চলে যান 2022 সালে, আসলেই খুব একটা বেশি যে তারা বিশ্বমঞ্চে পরিচিত ছিলেন সেই জিনিসটা আমি বলবো না, বরঞ্চ জাতীয় দলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরমেন্সটাই তাদের আমার কাছে অন্তত একেবারে বিগ ব্রেক থ্রু ছিল, এবং এরপরে তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এমন বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে আমি আরও একটা বিশ্বকাপের আগে যদি কথাবার্তা বলতে চাই, এই মুহূর্তে প্রথমে আমার নিকো পাজের কথা মনে পড়ছে। ক্লাব ফুটবলে কোমর জার্সিতে কেমন পারফরমেন্স দিচ্ছেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই, তবে আমার কাছে মনে হয় নিকো পাজ যে আসলে কতটা ডিফাইনিং একটা ট্যালেন্ট আর্জেন্টিনার জন্য হবেন সেটা এখন পর্যন্ত আমরা সেভাবে পুরোপুরিভাবে বুঝিনি। এখন পর্যন্ত নিকো পাজ একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছেন, যেখানে তিনি তার জায়গাটা পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। স্বাভাবিকভাবে দলে লিওনেল মেসি থাকাকালীন সময়ে নিশ্চিত করতে পারবেনও না, এবং দরকারও নেই। যে জিনিসটা আমি 26 বিশ্বকাপে দেখতে চাই সেটা হচ্ছে বদলি হিসেবে নেমে নিকো পাজের ইম্প্যাক্ট। ওই মোমেন্টগুলোতে নিকো পাজের কাছ থেকে ক্রিয়েটিভ মুভমেন্ট, যখন প্রতিপক্ষ অনেক লো ব্লক ডিফেন্সের ফুটবল খেলবে, যখন প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে নির্ভর করে টিম আর্জেন্টিনাকে নিজেদের ডিফেন্সের মাধ্যমে আটকানোর চেষ্টা করবে, একেবারে ৮০ জায়গায় যখন ক্রিয়েটিভ পাসের দরকার, ক্রিয়েটিভ মুভমেন্টের দরকার, যখন 1 vs 1 সিচুয়েশনে আপনার ফাইনাল থার্ডে কিছু না কিছু করা দরকার, এই সময়গুলোতে আমার কাছে মনে হয় নিকো পাস পারফেক্ট একজন প্লেয়ার হবেন। এবং একই সঙ্গে যদি লিওনেল মেসিকে রিপ্লেস করার মতো বিশাল এবং অনেক অনেক ইম্পসিবল লেভেলের একটা কাজ এসে পড়ে, সেক্ষেত্রে নিকো পাস খুব ভালো একটা অপশন, এই মুহূর্তে সবচেয়ে বেস্ট পসিবল একটা অপশান হতে পারেন। তাই 26 বিশ্বকাপে নিকো পাস পুরোপুরি গেম টাইম পাবেন কিনা সেটা নিয়ে নিশ্চিত না হলেও যতগুলো মিনিট পাবেন সেটা খুব ভাইটাল হবে। নিকো পাসের পারফরমেন্সের দিকে আমি আলাদা করে তাকিয়ে থাকবো। পরবর্তীতে আমি যে নামটার কথা বলতে চাই, জুলিয়ানো সিমিওনে। হয়তোবা খুব একটা বেশি এই মুহূর্তে হাইপে নেই, তবে জুলিয়ানো সিমিওনের খেলা যারা ক্লাব ফুটবলে দেখেছেন, যারা জাতীয় দলে অল্প কয়েকটা ম্যাচ দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে একটা জিনিস একেবারে কমন, জুলিয়ানো সিমিওনে মানে রিলেন্টলেস প্রেসিং, বলের পেছনে তিনি ছুটবেন। জুলিয়ানো সিমিওনে মানে ফাইনাল থার্ড বলেন, ডিফেন্সিভ হাফে বলেন, একেবারে গতির একটা সঞ্চার। আর্জেন্টিনার মিডফিল্ড টু একেবারে ফাইনাল থার্ড ডিফেন্সে এই যে গতিময় প্লেয়ারের একটা অভাব, সেটার সঙ্গে নিশ্চয়ই আপনারা একমত হবেন। এবং ফাইনাল থার্ড থেকে শুরু করে নিজের ডিফেন্সিভ হাফে রাইট ব্যাকের সাথে একটা জুটি তৈরি করে লাগাতার যদি আপনার দৌড়ানোর প্রয়োজন হয়, গতি সঞ্চারের দরকার হয়, সেক্ষেত্রে জুলিয়ানো সিমিওনে নির্দ্বিধায় একটা ভালো অপশন হবেন। আর্জেন্টিনা স্লো বিল্ড আপ ফুটবল খেলা, নিজেদের মধ্যে পাসের আদান প্রদান করে আস্তে ধীরে আক্রমণে ওঠে, এটা সবসময় সবচেয়ে ভালো ফলাফল বয়ে আনে না। স্পিডি প্লেয়ারের দরকার আছে, এবং জুলিয়ানো সিমিওনি শুধুমাত্র যে একজন স্পিডি প্লেয়ার বা রেলেন্টলেস লেভেলের একজন প্রেসার সেটা নয়, একই সঙ্গে তার পজিশনাল সেন্সটাও যথেষ্ট ভালো। কখন কোন জায়গায় থাকতে হবে, কখন আক্রমণে উঠতে হবে, কখন ব্যাকট্র্যাক করে ডিফেন্সে চলে আসতে হবে, এই জিনিসটা তিনি খুব ভালো করে বোঝেন। আমার কাছে মনে হয় বর্তমানে রাইট ব্যাক সংক্রান্ত যে একটা জটিলতার মধ্যে লিওনেল স্কালোনি আছেন, সেক্ষেত্রে বিশ্বকাপ আস্তে আস্তে বিশ্বকাপের ওই সময়টাতে জুলিয়ানো সিমিওনির গুরুত্ব আরও অনেক বেড়ে যাবে। ঠিক অপর ফ্ল্যাঙ্কে আরও একজন প্লেয়ারের কথা এখানে না বললেই নয়, প্লেয়ারটার নাম নিকো গঞ্জালেস। আমি বারবার করে বলি যে 2022 বিশ্বকাপের ফাইনালে যখন আনহেল ডি মারিয়াকে রিপ্লেস করে মার্কোস অ্যাকুনিয়াকে নামাতে হয়েছে, ওই সময়টাতে আসলে নিকো গঞ্জালেসের মতো একটা প্রোফাইলকে লিওনেল স্কালোনি মিস করেছেন। হয়তোবা 1 vs 1 সিচুয়েশনে সবচেয়ে বেস্ট পসিবল সলিউশন না, তবে ওই যে একটা স্পিডের দরকার আছে, এমন প্লেয়ার দরকার আছে যিনি একটা ফ্ল্যাঙ্ক ধরে নিয়মিত ওঠানামা করতে পারেন, যিনি আক্রমণে উঠতে পারেন, ডিফেন্সও নেমে আসতে পারেন, উইং ব্যাক, লেফট উইং, নানা রোলে
ওই জুলিয়ান সিমিওনি যখন রাইট উইংয়ে যে অপারেশনটা করবেন, একই অপারেশনের জন্য নিকো গঞ্জালেসের গুরুত্ব অনেকটুকু বাড়বে। আমি একই ফ্ল্যাঙ্কে যদি থাকি, আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণভাবে ভ্যালেন্তিন বার্কোর এখানে রোল প্লে করার সুযোগ আছে। হয়তোবা স্টার্টিং লাইনআপে নিকোলাস তাগলিয়াফিকোর কারণে সুযোগ পাবেন না, হয়তোবা উইং ব্যাক পজিশনে এক্সপিরিয়েন্সের কারণে নিকো গঞ্জালেস নামটাই অনেক বেশি করে আসবে। তবে আমার কাছে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে ভ্যালেন্তিন বার্কোর পারফরমেন্সটা, তার গোলটা, ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখে লিওনেল স্কালোনি যা বলেছেন সব কিছু একটা দিকেই নির্দেশ করে। স্কালোনি শেষ পর্যন্ত বার্কোর উপর ভরসা রাখবেন। বার্কো এমন একজন প্লেয়ার হতে পারেন যাকে শেষ মুহূর্তে এসে ওই যে কোচরা একেবারে ডার্ক হর্স প্লেয়ার হিসেবে বিশ্বকাপে কাজে লাগান, বড় টুর্নামেন্টে কাজে লাগান, এই একটা প্রোফাইল হিসেবে ভ্যালেন্তিন বার্কোর দিকেও আমি নজর রাখবো। সাম্প্রতিক ফর্মটাও কিন্তু দেখার মতো। বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বললাম। আমি লিয়ান্দ্রো পারেদেসকে দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে চাই। ডিফেন্সিভ মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে যদি বিন্দুমাত্র কোনো সংশয়ের জায়গা থাকে, তাহলে আমার কাছে মনে হয় সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে তিনি সেটা পরিষ্কার করেছেন। লিয়ান্দ্রো পারেদেসের ফিটনেসে থাকা, একেবারে প্রপারলি ইউটিলাইজ তাকে করতে পারা এবারে বিশ্বকাপে খুবই ভাইটাল একটা পয়েন্ট হতে যাচ্ছে। লিয়ান্দ্রো পারেদেসের ডিপ লাইং প্লে মেকিং, ডিফেন্সিভ মিডফিল্ডে তার কন্ট্রিবিউশনটা আর্জেন্টিনার এই সেট আপে এখনও অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। একটা সময় স্বীকার করি যে মনে হচ্ছিল যে পারাদেসের সময়টা প্রায় ফুরিয়ে আসছে, এবং এটার পেছনে কিন্তু কারণ ছিল, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে ম্যাক্সিমে পেরোনে, অ্যালান ভারেলা থেকে শুরু করে আরও বেশ কয়েকটা প্রোফাইল দেখছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল যে বিশ্বকাপ আস্তে আস্তে এমন একটা প্রোফাইল এখানে চলে আসবে। এখানে এনজো বারানেচের কথা বলতে পারেন। তবে আরও একটা বিশ্বকাপের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা আরও একবার দেখছি ওই ডিফেন্সিভ মিডফিল্ডের পিভট ওই পজিশনে লিয়ান্দ্রো পারেদেস ছাড়া আসলে নির্ভরতার বড় রকমের জায়গায় তৈরি হয়নি। এই ইকুয়েশনটার কারণে হলেও লিয়ান্দ্রো পারেদেসের এই বিশ্বকাপের ওভারঅল ফিট থাকা, তার পারফরমেন্স অনেক কিছু ডিফাইন করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।